দামি জিনিস নিয়ে আসছিস, আয় সাবধানে আয়। ছল ছাড়ানো ভোঁদরের গলা না, কি যাচ্ছে মারছে এখানে? দেখিস ঘষা ফসা লাগাস না, খুব সাবধানে, আস্তে 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 আস্তে। এ মমিতা, আরে তাড়াতাড়ি এসো, দেখো উঠোনে। ওইটা কে আনবে? যেরকম যেরকম তোমার পছন্দ ছিল সব মিলি না। আস্তে আস্তে আস্তে, সাবধান সাবধান সাবধান, দেখো ঘষা ঘষা লাগিয়ে রাখো রাখো রাখো। ও মা, সব চলে এসেছে। ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, বর্দা সব কোথা থেকে আনলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব ধাস্তামোর মানেটা কি? তোমার তো বুঝে কাজ নেই বাবা। এই, আরে এইগুলো এখানে রাখলেই কাজ শেষ হয়ে যায়নি, ঘরে ঢোকাতে হবে। আয় খোলো। আমি নিয়ে আছি, আসুন আসুন, এদিক দিয়ে আসুন, এদিক দিয়ে আসুন, আসুন। এই মমিদা, তুমি তো জানো কোথায় রাখবে, ওদের দেখিয়ে দাও। এসো, এটা ধরো, বৌদি বলে দেবে কোথায় রাখতে হবে। দাঁড়া, ভাইয়া তোমার ঘরে ঢোকালি, বিদ্যুতের বিলটা কে দেবে রে জানোয়ার? তোর বাবা? আশা করি বিল এর থেকে বেশি হবে না। রাখো। মানে এটা কি? তুই ডাকাতি করছিস নাকি? আচ্ছা বলছি, তুমি অয়নদার খবরটা শুনলে? আরে সেই জন্যই তো এসেছি আমি। বলছি আমার বর্দা কি এর মধ্যে এসেছিল তোর কাছে টিকিট নিতে? হ্যাঁ, তো পরশুদিন তোমরা টিকিট কেটে নিয়ে গেলে, তার পরপরই তো অয়নদা এসেছিল টিকিটটা কাটতে। যা ভেবেছি ঠিক তাই। সত্যি ওর কপাল মাইরি, পুরো ফার্স্ট প্রাইজটাই লাগিয়ে দিল। ওই ফার্স্ট প্রাইজ আমাদের পাওয়ার কথা। আমি ভাবলাম তুমি বৌদিকে নিয়ে এলে হয়তো টিকিটটা তোমারই লাগবে, কিন্তু ও তো ফাঁক তালে বক মেরে চলে গেল। কি কপাল মাইরি। হ্যাঁ হ্যাঁ রে সন্তু, বলছি তোর কি মনে আছে আমার আর বর্দার নাম্বারটা কি ছিল? এই যে সারাদিনে কত টিকিট বিক্রি হচ্ছে, নাম্বার কি করে মনে রাখি। হ্যাঁ, তোমাদের টিকিটের লটটা একই রকম ছিল, ওই 88 ছিল, 88 লট ছিল। এবার আমি নিশ্চিত আমার টিকিট বর্দাই ছেড়েছে। কি হয়েছে সৃজনদা? না 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 কিছু না, আমি আসছি। এসো এসো, সাবধানে সাবধানে নামো, সাবধানে নামো। হ্যাঁ এনো, এগো এখানটা দাঁড়াও। হ্যাঁ বর্ষা, রুচি কোথায় আছো তো তোমরা? হ্যাঁ চলো। কাকিমা এটা কি শুরু করেছে? দেখ, ইনারাও তো লাইন দিয়ে রয়েছেন, এভাবে আগে যাওয়াটা তো ঠিক দেখায় না, তো অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেয় না মা। ও শোনো না, ও মিত্তি কিন্তু বলছি যে আমার বৌমাটা তো পোহাতি, ওকে একটু জলটা ঢেলে নিতে দাও। হ্যাঁ মা, বলছি যে থাক না, আগে উনি দিয়ে নিক না, তারপরে আমি। তুমি একদম চুপ করো। হ্যাঁ, আমি তোমার দায়িত্ব নিয়ে এসেছি তো, বেশি ফোপর দালালি তোমাকে করতে হবে না, যা বলছি তাই করবে, চুপচাপ থাকো। হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। যাও পড় না, যাও 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 যাও। কি করছো কি? বাবু, আয় বাবু। দেখি দেখি দেখি, কি রে বাবা গো, দেরি হয়ে গেল রে। তুমি এসছো? বাবু রে, তুই কোথায় গেলি? বলছো আসছি। নাচানাচি অনেক হয়েছে, এবারে একটু দেখি গো সরো তো। বলছি যে পর্নার পাশে দাঁড়া, হ্যাঁ, দিয়ে একসাথে জলটা দিবি। এই তো বাবু, এইবারে তোরা দুজনে মিলে ভালো করে ভোলা মহেশ্বরের কাছে চাতো, যেন শিব ঠাকুরের মতন একখানা নাতি হয় আমার।
ও ঠাকুরমশাই বলছি একটু বেশি করে শান্তির জল দিন না, আমার বৌমা পোয়াতি। শুধু যেন ঠাকুর মেজাজটা মায়ের মতন না দেয় তাহলেই হবে। আর এই সন্তানের সঙ্গে সঙ্গে যেন বাড়িতে সুখ শান্তি সব আবার ফিরে আসে গো বাবা। না চল 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 না না না। হে মহেশ্বর, ঘর আলো কর একটা নাতি দিও বাবা। ঠাকুর এমন একটা ছেলে দিও যেন গোটা এলাকায় সবাই এক ডাকে চেনে। আর আজকের প্ল্যানিং পর্ণা কি করেছে জানি না, কিন্তু ওর সহায় হয়ে বড়দা বড় বৌদি যা করেছে তার বিচার করো তুমি। ঠাকুর, ছেলে মেয়ে যাই হোক, আমাদের কোল আলো করে যেন একটা সুস্থ সন্তান আসে। বাকিটা ধীরে ধীরে আমি ঠিক সামলে নেব। হ্যাঁ, এদিকেই দেখছে। এই বুবাইয়ের বাবা, কোথায় যাচ্ছ তুমি ওদিকে? হ্যাঁ, শিবরাত্রির দিন বাবার প্রসাদ না খেয়ে চলে? না গো, তুমি এসব খাবে না, খেলে তোমার হুঁশ থাকে না। তুমি বাড়ি চলো তো, চলো। তুমি পেঁয়াজি করো না, তোমার জল ডালা হয়ে গেছে তো, তুমি আমার যাও। আরে বাড়িতে জুস ফুস সব রাখা আছে, ঘন্টে মিনিটে ফল কিনেছি, ঠিক আছে? আমার খাওয়ান নিয়ে বেশি জ্ঞান দিতে এসো না, যাও। একেবারে টপ জিনিস রেডি আছে বুঝলি, এবার টক টক করে খাবে আর দুনিয়া একদম করে ঘুরে যায়। জয় ভোলানাথের জয়। কিরে মনে হ্যাঁ, ব্যবস্থা তো এবারে জম্পের। খাবি নাকি? এই তোর মুখ দেখতে এলাম, টেস্ট করে দেখি কিরকম হয়েছে। এবার উঠো 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 উঠো। হ্যাঁ, আসেন বসেন, এখানে বসেন। বসেন গুরুজি, নমস্তে নমস্তে গুরুজি। এই তো এইবার সময় এসেছে, এবার হবে শুরু বোকা বানানোর। তোমরা তো দেখছি সব নিজেরাই নিজেদের পিঠ চাপড়াচ্ছ। হ্যাঁ, আমার মতো বোকা তোমরা কেউ বানাওনি ভাই। সব কিছু একদম প্ল্যান মতন এগোচ্ছে, এবারই হচ্ছে মোক্ষম সময়। পর্ণা, তুই ফোনটা বার কর, ফোনটা। হ্যাঁ
অয়নের না হেভি শয়তানি বুদ্ধি। ভাই বল না এর মধ্যে কাকে বোকা বানিয়েছিস, বল বল। আরে আমি আমার নিজের খুঁতখুঁতো ভাইকে বোকা বানিয়েছি। কি করে বোকা বানালো ভাই তুমি? আমার ভাইটা উঁচুমুখ হলে কি হবে, কপাল সাংঘাতিক। আরে দুজনেই টিকিট কেটেছি, ঠিক আছে? ওর টিকিট হচ্ছে 88-25 আর আমার টিকিটের নাম্বার হচ্ছে 88-52। লটারি লাগলো কোনটায়? আরে বললাম না, ভাইয়ের কপাল সাংঘাতিক। আরে ওর নাম্বারেই তো লটারি লেগেছিল, ওই 88-25। আমি খালি টিকিটটা অদল বদল করে দিয়েছিলাম। ছিল 88-25, হয়ে গেল 88-52। পুরো খেলাটাই ওর বদলে দিলাম। তারপরে ভাইয়ের 50 লাখ টাকা আমার ঘাটে। ভাইটা আমার একটা আস্ত বলদ, মানে ও বুঝতেও পারেনি যে ও লাভের গুড় ও দাদাই খেয়নি। একে বলে ওস্তাদের মার। ওস্তাদের মাস শেষ রাতে হয় দাদা। গায়া দিচ্ছে জানে আমি কোন বাড়ির ছেলে। গলাটা কেন চেনা চেনা লাগছে। বেটাকে কোথায় দেখেছি আমি, খুব একটা চেনা চেনা। আরে ও সুন্দরজি এতক্ষণ ওই বারফার টাইমার ছিল না, ওর জন্য আপনার ওই চেনা চেনা লাগলো। আসলে আপনি জিত। আমি কি কিছু বুঝি না মনে হয় তোমার? কালকে মন্দিরে ওই সমস্ত ছাইপাশ গেলা হচ্ছিল তো, তুমি কি গিয়ে ওখানেও বেড়েছিলে? মেজো তুই যে কি বলিস না, পর্ণা আমাদের অমন মেয়ে নাকি? তুমি একটু চুপ করো তো বড়দি, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। মা তুমি না জেনে পর্ণাকে উল্টাপাল্টা বলছো। আরে বরং পর্ণা যেটা করতে চেয়েছিল তাতে সবার ভালো হতো। থাক না বাবু, একটু শাক দিয়ে মাছ ঢাকাটা এবার একটু বন্ধ কর। এই এক দোহাই দিয়ে কতদিন চালাবে ও? আমি সব জানি কিন্তু। না মা, তুমি কিচ্ছু জানো না। কাল আরেকটু হলেই পর্ণা পর্ণার ফোনটা ভেঙে গেছিল ওই মন্দির থেকে বেরোনোর সময়। সেটা সারাতে আমরা দোকানে গেছিলাম। ফোন ভেঙে গেছে? ফোন ভাঙলো কি করে? চুপ করো সবাই তোমরা পর্ণার দলে। আমি নিজে গিয়ে দেখেছি, নাচানাচি হয়নি মন্দিরে। মা নাচানাচি করেনি, তুমি বিশ্বাস করছো না? আমার কাছে বিল আছে, এই দেখো বিল। বসা। মা পর্ণার ফোনটা এখনো দোকানে জমা দেওয়া আছে, আর ওর ফোনটা নেই বলে এখন এই দেখো একটা পুরনো ফোন ও ইউজ করছে। ভালো কথা, ফোন সরাতে দিয়েছিস, ভালো কথা। কিন্তু আমার বক্তব্য তো সেটা নয়। আমার বক্তব্য হলো, আমার বাড়ির পোয়াতি বউ অত রাত পর্যন্ত বাইরে কেন থাকলো? ও যদি চলে আসতো তাহলেই তো ফোনটা আর ভাঙতো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মেজো, আর বকাবকি করিস না। এই পর্ণা, এবার থেকে রোজ সন্ধ্যে সন্ধ্যে বাড়ি ঢুকে যাবে। হ্যাঁ, নাও দুধ চা এনেছি, খেয়ে নাও। কৃষ্ণা কি হচ্ছে কি? চুপ করো না, সাত সকালে এরকম চেঁচামেচি ভালো লাগছে না। দেখো সব আমার ঘাড়ে পড়ে। এটা কে এলো? তুমি কাঁদছে কেন? তুমি যে পদ্ম গলা না রে? পদ্ম? কি সর্বনাশ দাদা গো! আমি তো ভাবতেই পারছি না কি কিভাবে হলো এসব। দাদা গো, আমাদের ছেড়ে কোথায় চলে গেলে?
দাদার ডাক যত তাড়াতাড়ি আসবে সেটা ভাবতে পারিনি। কি হচ্ছে বলো তো পর্ণা, ব্যাপারটা কি? সৃজন, আমি বোধহয় আন্দাজ করতে পারছি ব্যাপারটা কি, আর এই ঘটনা কে ঘটিয়েছে সেটাও আমি বুঝতে পারছি। কি বলছে? কার কি হয়েছে পদ্ম? শোকে পাথর হয়ে গেছে আমার বৌদিটা, শীতে সিঁদুরটাও এখনো মুছতে পারেন। কি অলক্ষণে কথা বলছো তোমরা? পিসিমা, আপনি কি জেঠুর কথা বলছেন? এই চলো 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 বুবার বাবা, চলো। দেখেছো কতটা নির্লজ্জ, এত কিছুর পরেও এবারের ঘরে ঢুকতে চাইছে। জানোয়ার ছেলে একটা। এই তো জেঠু চোখ খুলেছে। আস্তে আস্তে জেঠু, জেঠু আমাকে সাপোর্ট দাও। আস্তে আস্তে ওঠো 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 ওঠো। আমি তো ভয় পেয়ে গেলাম। ওগো ওগো, তুমি আর কিচ্ছু ভেবো না, তুমি আর কিছু ভেবো না। জানোয়ারটা কোথায় গেল? জেঠু, আপনি এখন এসব নিয়ে ভাববেন না, আপনি আগে একটু বসুন, জলটা খান। পর্ণা শুধু জল দিলে, একটু বিষ মিশিয়ে দিতে পারলেন? চুপ করো, চুপ করো। তুমি এই অলক্ষণে কথাগুলো আর বলো না গো, আমার মুখটা ফেটে যাচ্ছে, আর বলো না। জেঠু আমরা তো সবাই আছি তোমার সঙ্গে, চিন্তা করো না তুমি। চিন্তা না রে, রাগ হচ্ছে আমার, রাগ। নিজের ছেলে আমার শ্রাদ্ধ করছে, এই অখিলেশ দত্ত কত বাঘা বাঘা লোককে টাইট করে দিয়েছে। ছেলে, তাকে আমি কিচ্ছু করতে পারছি না। আপনি কি চান জেঠু? আমি যা চাইবো তাই দেবে। তাহলে ওই লোকগুলোকে বাড়ির বাইরে বের করে দাও না। তারপর আমি ওই জানোয়ারটার মুখে জুতো মারতে চাই। তুমি একটু বন্দোবস্ত করে দাও আমাকে। ওগো, তুমি আর অশান্তি পারিও না গো। আর তাছাড়া নিজের মান সম্মান কেন খোয়াবে তো এই অমানুষটার জন্য? চুপ করো, আমি ওকে শিক্ষা দিতে চাই। সব শুনতে পাচ্ছি, জ্ঞান ফিরে যাওয়ার পায়তারা শুরু হয়ে গেছে। বাকিদের বলে দিচ্ছি, বেশি পায়তারা করলে না, কাল খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে মৎস্যমুখীতে নেমন্তন্ন করে দেবো সবাইকে, মাথায় রেখো। আমার কাজে বেশি ভ্যানতারা করতে এসো না। দাদা কিন্তু বুদ্ধিটা খারাপ দেননি জেঠু। দাদাকে আপনার নিজের হাতে জুতো পেটা করলে শান্তি হবে তো? ঠিক আছে, কথা দিচ্ছি জেঠু, কাল আপনি নিজের হাতে দাদাকে উচিত শিক্ষা দেবেন। একটা শ্রাদ্ধ বাড়ি মনে হচ্ছে। কেউ আটকাবে না, আমি বরণ করছি, কেউ আমাকে আটকাবে না। চুপ চুপ। এই এই ছাড়ো না ভোদর, বাপের শ্রাদ্ধ করছিস, জানিস বাপ বেঁচে থাকতে শ্রাদ্ধ হয় না। আগুন নিয়ে আয়, এই যে কেরোসিন মুখে আগুন দিতে হবে। এই যে এই কেরোসিন তেল ঢালছে, তুই আমাকে শ্রাদ্ধ করবে। জেঠু, আপনি কি করছেন এসব? আপনি কি পাগল হয়ে গেছেন? মাথা খারাপ হয়ে গেছে আপনার? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আমার। বাবা বেঁচে থাকতে যে ছেলে বাপের শ্রাদ্ধ করে না, সেই ছেলের জন্য আমার মাথা খারাপ হয়ে যাবে। বড়দা, কি করছো কি? হ্যাঁ, অয়ন একটা অপদার্থ ছেলে, তার জন্য তুমি নিজেকে কষ্ট দিচ্ছ কেন? শান্ত হও বড়দা, শান্ত হও। এই কি করে শান্ত হবো রে? দেখেছিস ওকে? নিজের ছেলে এমন হলে কেমন করবে তুই বুঝিস মেজো?
এই দিনটা দেখার জন্য আমি বেঁচে থাকবো বল তুই? চুপ করো তুমি, চুপ করো তুমি, চুপ করো। বদ্দি গো, অমন করে না বদ্দি, ওরকম করে একটু শান্ত হও। বাড়িতে যে কি অনর্থ শুরু হয়েছে কে জানে। ওরে বাবা রে বাবা, উফ, মানে কানের পোকা খেয়ে নিলে তো। কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে না? ওইদিকে গীতা পাঠ হচ্ছে, এদিকে নাম কীর্তন হচ্ছে, ধূপ মালা গন্ধ, তা না পুরো ভেজার 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 করে। আরে আমি তো মরা বাপের শ্রাদ্ধ করছি না, আমি তো জ্যান্ত বাপের শ্রাদ্ধই করছি। ওতেই তো আরো মজা। আরে তোমরা আবার থেমে গেলে কেন বলো তো ভাইয়া? তুমি তো বলেছিলে আমি ওকে মনের সুখে জুতো পেটা করতে পারবো। যোগ্য দাদা গো, এবার যে সবটা তোমার হাতে, তুমি কিছু একটা করো যোগ্য দাদা। টাকাটা না পাওয়া গেলে যে দাদার অসভ্যতম থামানোই যাবে না। ও কিন্তু জেঠু শ্রাদ্ধ করেই ছাড়বে, এটা হতে দিও না যোগ্য দাদা। তুমি একটা পথ দেখাও, একটা পথ দেখাও যোগ্য দাদা। তোমরা থেমে গেলে কেন? বাজাও একটু হরিনাম বাজাও জোরে জোরে। বুবাই বাবা, আস্তে আস্তে। মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো। তুলসী গাছটা অমন নীতি আছে কেন? গোড়ায় কি জল পড়েনি নাকি গোড়া আলগা? থ্যাংক ইউ যোগ্য দাদা, পেয়ে গেছি লুকোনো টাকার হদিশ। ওখানে ওখানে কোথায় বর্ণা? আরে ওদিকে সব ঘরেই তো খুঁজে দেখলাম। ঘরে নয় সৃজন, টাকা আছে ওই তুলসী গাছের কাছে। উবাইয়ের বাবার মুখটা এরকম লাগছে কেন? তাহলে কি সত্যি টাকাটা তুলসী গাছে? হ্যাঁ বর্ষা, ওই তুলসী মঞ্চ সরালে সমস্ত টাকা পাওয়া যাবে। সব টাকা আছে ওটার তলায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি হঠাৎ তুলসী গাছের নিচে টাকা পুঁতে রাখবো? মানে এটা কি গুপ্তধন নাকি? মানে তোমার মনে হলো যে আমার মতো একটা ঘাঘু ছেলে তুলসী গাছের নিচে টাকাগুলোকে পুঁতে রেখে দেবে? রেখেছেন কি রাখেননি সেটা তো এক্ষুনি বোঝা যাবে দাদা। এই বুবাই বাবা, সত্যি করে বলো তো, তুমি কি সত্যি সত্যি ওই টাকাগুলো তুলসী গাছের নিচে পুঁতে রেখেছো নাকি? আরে হ্যাঁ, যেভাবে হোক বন্যাকে আটকাতে হবে, কিছু একটা করো। আগে বলোনি কেন? ওখানে পুঁতে গেছে।
কাজ করো, টাকাটা এবার আমি কি করে আটকাবো? না 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 পড়না, এইদিকে একদম এগোবে না। আমি কিছুতেই তোমাকে এই তুলসী গাছ তুলতে দেবো না। এই তুলসী গাছ তুললে বাড়ির অমঙ্গল হবে। না 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 না, কিছুতেই না। বাবা মমিতা, তুমি কবে থেকে বাড়ির মঙ্গল অমঙ্গলের কথা এত ভাবতে শুরু করেছো? একটা জিনিসই তো শিখেছে, খালি দাঁতটামা করতে। দিদি তুমি কিন্তু সরে যাও। তুমি যত তুলসী গাছ আগলাবে আমি কিন্তু তত শিওর হয়ে যাবো যে টাকাটা ওখানেই আছে। আমার টিকিটের লটারিটা লেগেছে 88-52, আর আমার টিকিটটা ফেরত দিয়ে দিতে বলো। দাদা আমি যেটা ওদেরকে বলতে বলবো ওরা কিন্তু সেটাই বলবে। মানে ওরা লটারি কোম্পানির লোক নয়, ওরা হচ্ছে আমার অফিসের কলিগ মধুশ্রী আর মৃন্ময়। আর ওদের পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন উনি হচ্ছেন পল্লব বাবু, মৃন্ময়ের রিলেটিভ। এটা কখনো হতে পারে না পড়না। তাহলে খবরের কাগজে ওই নোটিশটা কি? দাদা সেই নোটিশটার বয়ানও কিন্তু আমার নিজের হাতে লেখা, আর সেটা ছাপানোর ব্যবস্থা করেছে বাগচি স্যার। কি বলছো পড়না? তোমার ভাসুর তো তাহলে ডেঞ্জারাস লোক। স্যার ও এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, ওকে আটকানোর এই একটাই উপায়। না না, সেটা নিয়ে তুমি চিন্তা করো না, সব হয়ে যাবে। এই ম্যাটারটা তুমি সুন্দর করে গুছিয়ে লিখে আমাকে দাও, তারপর আমি বুঝে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটা কথা পড়না, শুধুমাত্র পেপার নোটিশে তো এটা হবে না, লটারি কোম্পানি, ব্যাংকের লোকজন এসব তো লাগবে, তাই না? স্যার সে সমস্ত কিছুর ব্যবস্থা আমি করে ফেলেছি। এইভাবে বোকা বানালো? আমি এত চক কষলাম কিন্তু ওই পড়নার চক আমি কিচ্ছু বুঝতে পারলাম না। আবার টাকা আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। দাদা এটারও সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আপনারই প্রাপ্য। আপনি যখন কালকে এই জেঠুর মৎস্যমুখীর বিজ্ঞাপন দেবেন বললেন কাগজে, তখনই কিন্তু আমার মাথায় আইডিয়াটা এলো এই বিজ্ঞাপনে, যাতে আপনার মুখোশটা আমি সবার সামনে টেনে খুলতে পারি। হাজার হোক আমি তো সাংবাদিক, তাই না? আর সুনিতা ম্যাডামকে তো চেনেনি, ওই বিলায়েত সিংকে ধরার কেসটা থেকেই ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। আর যখনই আমি আপনার সমস্ত কুকীর্তির কথা ওনাকে বললাম, উনি কিন্তু এক কথায় আমাকে হেল্প করতে রাজি হয়ে গেলেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ইউ ওয়েলকাম ম্যাম, এটা তো আমাদের ডিউটি। আর আপনারা এটা ছাড়ানোর জন্য এত কিছু করলেন, আর এরা শেষে সৃজনের 88-25 নাম্বারে কিন্তু টাকাটা লেগেছে দাদা, যেটা আপনি চুরি করে সৃজনের সমস্ত প্রাপ্য টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন। তাই আমি পুরো প্ল্যানিংটা সাজিয়েছিলাম যাতে সবার সামনে আপনার মুখ থেকে সত্যিটা স্বীকার করাতে পারি। এবার আমরা এই টাকা দিয়ে আবার নতুন করে বিজনেস শুরু করব। শাড়ির কথা আবার বড় করে শুরু করবে? না একদম নয়, হাতে যেই টাকা এলো অমনি খরচা করবো। এখন একদম জমিয়ে রাখো সমস্ত খরচা নাতি আসার পর। কৃষ্ণা, তুমি কেন কথা বলছো? ওদের টাকা ওরা মিচ্ছে মতো খরচ করুক না। হ্যাঁ, আরে পড়না না থাকলে তো টাকাটা হাতেই আসতো না। হ্যাঁ, সেটা ভাবো। সত্যি রে পড়না, তুই যে এই দত্ত পরিবারকে কত বিপদের মুখ থেকে বাঁচালি, সে বাইরের বিপদ হোক বা ঘরের বিপদ, সবকিছু থেকে তুই আমাদের বাঁচিয়েছিস রে মা। পড়না সবাইকে বাঁচালে, হ্যাঁ? এবার তোমায় কে বাঁচাবে? অয়ন দত্তকে টাইট দেবে তুমি? এত বড় আসপরটা সামলাতে পারবে তো? এই মেয়ে বুড়ো কাউকে রেয়াত করবি না, মেয়ে পাঠ করালে সব কটাকে মার।
এই তোরা শুনতে পাচ্ছিস না? মারা দে! যে তোমাদের মারতে বলছে সে তোমাদের পয়সা দেবে? হ্যাঁ, ওর কাছে তো কানা করিও নেই। আর চেনো কে? ছাল ছাড়ানো ভোদর, মাগনায় খাটাচ্ছে তোমাদের। আরে আমি ওর বাপ, আমি বাপ হয়ে বলছি, ও একটা মহা ফালতু ছেলে, কিচ্ছু দেবে না, বুঝতে পেরেছ? এই বুবাই বাবা, এবার এই তোমরা শুনতে পাচ্ছ না কি বলছে? মারা দে! पहले पैसा फिर मार। हम देंगे तुमको पैसा। दादा एलो एलो एलो, ठीक है? हम भी देगा। ये लो पान, ये लो ये लो, खुश? देखो, हम तुमको पैसा दिया है, अभी हम जो बोलेगा वो तुम करेगा। तुम उसको पकड़ो, हम उसको ना জুতা পেটা করে। বর্ষার বিয়ে হতে দেব না। তোমার সব চালাকিবাজি আমার জানা আছে। মা থাক, আর কোনো কথাই আমি শুনতে চাই না। কোনো রকম সাফাই গাইতে আসবে তোমাকে আমি জ্বলে পুড়ে মরছি না। তারপর আমি তোমার বংশ থেকে আরেকটা ছেলেকে এনে বাড়ির জামাই করবো? কখনো না। আমার মাথাটা তো এখনো ঠিক আছে, খারাপ হয়ে যায়। বেকার বেকার আমার জন্য দিদিকে কথা শুনতে হচ্ছে। মা তুমি পর্ণাকে এসব কথা কেন বলছো? পর্ণা কি একবারও বলেছে বর্ষা পিকলুর বিয়ের ব্যাপারে? না বলেন, কিন্তু হাব ভাব দেখলে সবই বোঝা যায়। আর তাছাড়া ওই ছেলেটা পিকলু, ও যে সারাদিন বর্ষার সঙ্গে ঢলাঢলি করছে সেটা কি আমি দেখিনি? ঢলাঢলি তো এক পক্ষে হয় না মা। তাহলে বলো আমিও ঢলাঢলি করি? একা পিকলুকে কেন দোষছ? একা তো ও তো বর্ষা। মা মারলে? বেশ করেছি, মেরেছি, আবারও মারবো। এই সমস্ত শেখায় তোর বৌদি ভাই? হ্যাঁ শোন বর্ষা, ঠিক বলেছিস তুই, ঢলাঢলি একা হয় না। তুইও তো করিস ঢলাঢলি, সেটাও তো আমি দেখেছি। যাতে পাড়ার লোকের সামনে অয়নদের মতো মুখে চুনকালিটা না লাগে তার ব্যবস্থা করছি। তাই চুপচাপ বিয়েতে বসবো। আমার জন্যই বোধহয় কাকিমা বর্ষার বিয়েটা নিয়ে এতটা তাড়াহুড়ো করছেন। আমি না থাকলে হয়তো হয়তো বর্ষাকে এতটা চাপের মুখে পড়তেই হতো না। মা একদম চুপ, মুখ বন্ধ রাখ, না হলে আবার মারবো। কেন মা? ও কেন মুখ বন্ধ রাখবে? আচ্ছা মা, ওর তো সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের বিয়ের ব্যাপারে মতামত দেবার। ওর যাকে পছন্দ তাকেই বিয়ে করবে। ওর পছন্দের নিকুচি করেছে, বোঝো তুমি কিছু? কতটুকু বয়স ওর, একটা পুচকে মেয়ে, ও কি বোঝে বিয়ের বলো? ও মানুষ চিনতে পারবে কোনোদিন? শোন, আমি এত কথা চাই না। মোদ্দা কথা হচ্ছে আমি আমার মেয়ের বিয়ে দেব, আর কাল থেকে আমার মেয়ে কলেজ যাবে না, ব্যাস। ব্যাস দিলেন তোমার তারটা কেটে? হয়ে গেল। শুনুন মা, আপনি আমাকে এই পরিবারের একজন বলে মানেন বা না মানেন সেটা বড় কথা নয়। আমি কিন্তু এই পরিবারেরই একজন। আর বর্ষা যদি পিকলুকে ভালোবাসে আর পিকলু বর্ষাকে ভালোবাসে, তাহলে ওদের বিয়েটা তো আমি দেবই মা। যেমন। থ্যাংক ইউ স্যার। বলুন স্যার, এক্ষুনি একটা বড় গন্ডগোল হয়ে যাচ্ছিল স্যার। আপনি হয়তো বিজি ছিলেন, আপনি খেয়াল করেননি, কিন্তু আমার চোখে পড়া মাত্র আমি স্যার সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি স্যার। এই যে স্যার দেখুন স্যার, স্যার ওই রাঘব গুছাইতের নামে বিজনেস লোন 20 কোটি টাকার, ওটা তো স্যার দেওয়া যাবে না স্যার। দেওয়া যাবে না কেন? স্যার আমি রাঘব গুছাইতের ইনকাম ট্যাক্স ফাইল দেখেছি স্যার, বিস্তর গন্ডগোল। আমি সব চেক করেই বলছি স্যার, ওকে এত টাকা লোন দিলে স্যার আমরা বিপদে পড়ে যাব স্যার। ও স্যার, সেই কারণে আমি আপনাকে ফাইলটা দেখিয়ে রাখলাম। তাহলে স্যার আমি এটা রিজেক্ট বলে লিখে দিচ্ছি, আর আপনাকে একটা মেল করে দিচ্ছি যে ডিসপিউট বলে। ঠিক আছে স্যার? স্যার আপনি টেনশন করবেন না স্যার, আপনি মিটিংয়ে থাকেন, হয়তো ভুল টুল হয়ে গেছে। আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই স্যার। বলছি যে স্যার এই ব্যাংকের চেয়ারে বসে থাকতে থাকতে চুলে পাক ধরে গেল স্যার। একটাও গন্ডগোল এই অমিতেশ দত্তর চোখ এড়াতে পারবে না স্যার। তাহলে আমি স্যার আসি স্যার। হ্যাঁ আসছি স্যার। Damn it.
কিছু দেখার কি দরকার ছিল? সমস্যাটা মনে হয় আপনিই পাকাবেন অমিতেশ বাবু। প্রবলেম হয়ে গেল এটা। বাবা, আরে সৃজন পড়না, তোমরা আমার ব্যাংকে? তুমি অফিস যাওনি আজকে? না বাবা, আজকে রুচি অফিসটা সামলে নেবে। আসলে বাড়িতে খুব বড় একটা প্রবলেম হয়ে গেছে, সেই জন্যই আমরা আপনার সাথে কথা বলতে এসেছি। বাড়িতে বাড়িতে কি হয়েছে? আসলে মা হঠাৎ করে বর্ষার বিয়ে ঠিক করেছেন। পরশুই নাকি পাত্রপক্ষ দেখতে আসবে বর্ষাকে। কি? যেটা নিয়ে টেনশন করছিলাম সেটা হয়েই গেল, কলটা চলেই এলো। হ্যাঁ বলুন রাঘব বাবু। আমি আর কি বলবো সুবর্ণ, বলবে তো তোমরা। আমার লোনটা এখনো অ্যাপ্রুভ হচ্ছে না কেন? হয়ে যাবে স্যার, এর মধ্যেই আমি করিয়ে দিচ্ছি। কমিশনটা দেওয়ার সময় তো আমি এই হয়ে যাবে বলিনি? তখন তো টাকাটা একবারেই দিয়েছিলাম। আপনি যখন আমার উপর ভরসা করেছেন তখন ডোন্ট ওয়ারি, আমি এর মধ্যেই করিয়ে দিচ্ছি, এই সপ্তাহের মধ্যেই করিয়ে দিচ্ছি লোনটা। তাড়াতাড়ি করার লোনটা অ্যাপ্রুভ, নাহলে আমার প্রবলেম হবে আর আপনার। না রাঘব বাবু, নিশ্চিন্তে থাকুন, আপনি হয়ে যাবে আপনার কাজ। হয়ে যাবে তো বলে দিলাম, হবেটা কি করে? অমিতেশ বাবু তো বেঁকে বসেছে, আর চোখ এড়িয়ে লোনটা অ্যাপ্রুভ করাবো কি করে? সমস্যা হয়ে গেল। বাবা তোমার একটা কথা বলছি, দেখো বাবা, পিকলু আর বর্ষাকে দেখে মনে হয়েছে আমার যে ওরা একে অপরকে ভালোবাসে। না মানে আমি মানছি বাবা, প্রথম দিকে আমি লাভ ম্যারেজের বিপক্ষে ছিলাম, কিন্তু সেটা ছিলাম। এখন তো সময় বদলেছে বলো। আর তাছাড়া আমাদের চনু, রুচি এরা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে, আর ওরা তো একসাথে ভালো আছে, তাই না বাবা? তাহলে পিকলু বর্ষার ক্ষেত্রে প্রবলেমটা কোথায় বলো তো? তার চেয়েও বড় কথা বাবা, বর্ষা তো এখনো পড়াশোনারই কমপ্লিট করেনি। মাঝে কেন বর্ষার বিয়ে নিয়ে তো তাড়াহুড়ো করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। বর্ষাকে পড়াশোনা কমপ্লিট করুক, নিজের পায়ে দাঁড়াক, এস্টাবলিশড হোক, তারপর ওর বিয়ে নিয়ে ভাবা যাবে। ওর তো একটা লাইফ আছে বলুন। মা এটা একদম ঠিক কাজ করছে না। না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। মানে ধরুন সিস্টেম তো আপনি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না। না পারবে না, পাসওয়ার্ড দেওয়া আছে। মানে আপনি পাসওয়ার্ড না দিলে বন্ধ করার পরে সিস্টেম আর খোলা যায় না, তাই তো? হঠাৎ এই প্রশ্ন করছো কেন? বাবা আপনি গিয়ে সিস্টেমটা বন্ধ করে দিয়ে আসুন। বন্ধ করবো কেন? আরে ম্যানেজার বাবু বললেন এন্ট্রি টেন্ট্রি করবেন, কিন্তু খোলা রাখতে বললেন। উনি এটা আপনাকে বলতে পারেন না বাবা? এত উচ্চ একটা পোস্টে থেকে উনি এরকম কথা কি করে বলতে পারেন? ওনার তো এটুকু পথ থাকা উচিত। এত কনফিডেন্সিয়াল জিনিসপত্র অন্য কারোর হাতে ছাড়াটা ঠিক নয়। আরে অন্য কারোর হাতে কেন হবে? উনি তো নিজেই ম্যানেজার। অনা তুমি শুধু শুধু ব্যাপারটাকে জটিল করছো। আমি জটিল করছি তো? বেশ ঠিক আছে বাবা, আপনি এক কাজ করুন, আপনি গিয়ে আপনার ম্যানেজারকে বলুন ওনার কি কাজ আছে সেটা জেনে নিয়ে সেটাকে কমপ্লিট করুন, তারপরে আমাদের সাথে বাড়ি চলুন। আমরা দুজন এখানে এখন অপেক্ষা করছি। আর যদি আপনাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হয় তাহলে আপনি আগে গিয়ে সিস্টেমটা বন্ধ করুন, তারপরে আমাদের সাথে চলুন। এইভাবে সিস্টেম খোলা রেখে যাবেন না। বাবা তোমরা বাইরে ওয়েট করো, আমি গাড়িটা বের করছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা পর্ণা, তুমি আমার একটা কথা বলো তো, তুমি হঠাৎ আমাকে সিস্টেমটা বন্ধ করে আসতে বললে কেন? দেখুন বাবা, একটু আগেও আপনার ছেলে কিন্তু আমাকে ঠিক একই প্রশ্ন করলো। আসলে আপনারা না খুব সৎ, সহজ সরল মানুষ, তাই কোনো বিষয়কে খুব একটা তুলিয়ে ভাবেন না। মানে একটু পরিষ্কার করে খুলে বলবে ব্যাপারটা। বাবা আপনাদের যিনি ম্যানেজার, ওই লোকটাকে না আমার খুব একটা সুবিধের লাগলো না। ম্যানেজার কেন? দেখুন বাবা, এত কম বয়সে উনি যখন এত বড় একটা পোস্ট হোল্ড করছেন তখন নিশ্চয়ই উনি এলিটেলি কেউ একটা নন। না তা তো নয়। হ্যাঁ ইয়াং ছেলে, কিন্তু খুবই ব্রাইট ছেলে। আগে পার্ক স্ট্রিটে ছিলেন, প্রমোশন পেয়ে আমাদের ব্রাঞ্চে এসছে। হাই প্রোফাইল অ্যাকাউন্টগুলো উনি ডিল করেন আর কি।
তো সব দিক কিন্তু চোখ কান খোলা রাখে। আমি কাউকেই বিয়ে করার কথা ভাবি না বর্ষা, তোর বুঝতে ভুল হয়েছে কোথাও। বর্ষা শোনা মা আমার পড়না, দত্তবাড়ির মেয়েরা না বাবা মার অবাধ্য হয় না। তাই তোমার ওই মোক্ষম চালটা, পিকলুর সঙ্গে বর্ষার বিয়ে দেওয়ার যে মোক্ষম চালটা তুমি চেলেছিলে, সেটা আর সফল হলো না। ওই স্বপ্নটা তুমি ভুলে যেতে পারো। যোগ্য দাদা, বর্ষা যা বলছে সেটা কি সত্যি? এটাই কি ওর মনের কথা? বর্ষা, তুমি কারোর প্রেশারে পড়ে এমন কোনো ডিসিশন নিচ্ছ না তো? না না, প্রেশার আবার কিসের? তার মানে তোমার কোনো পছন্দ নেই? মানে তুমি কাউকে? না, আমার কোনো পছন্দ নেই। আমি কাউকে পছন্দ করি না বৌদি ভাই। আর এ কি বর্ষা? ওকে ওর মতন ছেড়ে দাও। ওই টুলির মতন ওর পেছনে পড়ে রয়েছো কেন তুমি? ও তো যা বলার বলেছে, তারপরেও তুমি এত হ্যাজাচ্ছ কেন? বারবার ওকে খুঁচিয়ে ওর মুখ থেকে তুমি কি কথা বলিয়ে নিতে চাইছো পর্ণা? বললাম তো আমার মেয়ে ওরকম নয়। মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদে এতদিনে মেয়েটার আমার একটু সুবুদ্ধি হয়েছে। মা গো, সৃজন কি হচ্ছে বলতো? বর্ষা নিজে থেকে বিয়ে করতে রাজি হয়ে যাচ্ছে। কি জানি বাবা, আমিও কিচ্ছু বুঝতে পারছি না। বাবুর বাবা, এইখানে দাঁড়িয়ে ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর না করে একটু চলো তো ওপরে, আমার কথা আছে। চলো চলো, ওঠো। এই না হলে আমার মেয়ে দিয়েছে মুখে জামা ঘষে। সৃজন বলছে নিশ্চয়ই বর্ষার কিছু একটা হয়েছে, বুঝলে? নাহলে এইভাবে দুম করে এরকম একটা ডিসিশন নেবার মতন মেয়ে তো বর্ষা নয়। বলছি শোনো না, একবার আমার সঙ্গে চলো তো ওর ঘরে, ওর সাথে আমাদের কথা বলতে হবে। এসো। হ্যাঁ চলো। তোকে বিয়ে করবো কি করে? দেখ বর্ষা, আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি তোকে, কিন্তু বন্ধু হিসেবে। তুই আর জিনিয়া আমার খুবই ভালো বন্ধু। আমি কাউকেই বিয়ে করার কথা ভাবি না বর্ষা। আমরা তো আছি তোর পাশে। বর্ষা, তুই যদি সত্যি সত্যি পিকলুকে পছন্দ করে থাকিস আমাদের বল। আমি বলছি, আমি মায়ের সঙ্গে কথা বলে মাকে বোঝাবো। মাকে বোঝানোর তো কিছু নেই দাদা। বিয়ে তো একতরফা পছন্দ দিয়ে হয় না। একতরফা পছন্দ মানে? মানে বৌদি ভাই, আমি তোমার ভাইকে পছন্দ করলেও ও আমাকে পছন্দ করে না। মায়ের সাথে শুধু শুধু লড়াই করে কি হবে বলো তো? তুমি সব কি বলছো বর্ষা? পিকলু তোমাকে পছন্দ করে না মানে এ কথা পিকলু নিজের মুখে তোমায় বলেছে? তোমাকে নিয়ে জ্বলে পুড়ে মরছি পড়না। তারপর আমি তোমার বংশ থেকে আরেকটা ছেলেকে এনে বাড়ির জামাই করব? কখনো না। সারা পাড়া ঢেরা পিটিয়ে বলে বেড়াবো, আরে বাবা দত্ত বাড়িতে নতুন অতিথি আসছে বলে কথা। আর পড়না একেবারে নো স্ট্রেস, রাইট রাইট। দিদি আমাকে ক্ষমা করে দিস রে। আমি প্রথমবার তোকে মিথ্যা কথা বললাম। আমি বর্ষাকে খুব ভালোবাসি দিদি। আমি এতটা ভালো কাউকে আগে বাসিনি।
কিন্তু আমি যদি না বলতাম, আমি যদি না আটকাতাম, না মিথ্যে কথা বলতাম, তাহলে তুই বিয়েটা যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তিস। তো স্ট্রেস হতো, আর সেটা তো শরীরের পক্ষে খুব খারাপ ছিল রে। কারণ তোর যদি কিছু হয়ে যেত, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। নিশ্চয় বন্ধু। এবার থেকে এই বন্ধু তুমিটাই থাকবে নাকি পিকলু তুই তা ফিরবি বলিস? তোর সত্যি কষ্ট হচ্ছে না পিকলু? তুই সত্যি ভালোবাসিস না আমায়? এতদিন তোর আমার মধ্যে যা ছিল সেটা শুধুই বন্ধুত্ব। বেশ, বৌদি ভাই তো আমাকে অনেক আগেই বলেছিল নিজের সেলফ রেসপেক্ট না হারাতে। তাই হবে। আমি আর তোকে আমার বিয়ে নিয়ে একটা কথাও বলবো না। আমিও দেখি আমার বিয়েতে সত্যি সত্যি তুই কতটা খুশি হ। কেন ঝামেলা বাড়াচ্ছেন অমিতেশ বাবু? দেখুন, আপনি আমার বড় দাদার মতো, তাই আপনার বাড়িতে এলাম আমি বোঝাতে। লোনটা এন্ট্রি করে দিন। স্যার, আমি তো আপনাকে আগেও বলেছি ওই লোকটা কাগজপত্রে বিস্তর গন্ডগোল আছে। তাতে আপনার প্রবলেমটা কোথায়? সরি, আমিও জানি ওই পেপারসে প্রচুর গন্ডগোল আছে, কিন্তু অমিতেশ বাবু, জলে থেকে কুমিরের সাথে লড়ে লাভ আছে? কি হবে? ধরা পড়লে বড় জোর একটা এনকোয়ারি কমিটি বসবে, বলে দেবো ভুল হয়ে গেছে, ব্যাস মিটে গেল। আমি তো আছি, সামলে নেব। আরে এত কি ভাবছেন? এই কাজটা আপনাকে এমনি এমনি করতে হবে না। রাঘব বাবু আপনাকেও মোটা কমিশন দেবে। রিটায়ারমেন্টের পর আপনি ওদের ফার্মে একটা চাকরি করবেন, ব্যাস আপনার লাইফ সর্টেড। ম্যানেজার বাবু, আমি আমার জীবনটাকে সর্টেড করে নিতে পারবো, কিন্তু আমার এত বছরের সার্ভিস রেকর্ডে যদি কোনো দাগ পড়ে না, সেটা আমি মুছতে পারবো না। আমার এত বছরের চাকরিতে আমি আজ পর্যন্ত কোনো অসৎ কাজ করিনি। আর মোটে 2 বছর আমার চাকরি আছে। শেষ বেলায় এসে কোনো এনকোয়ারি কমিটির সামনে আমি তো দাঁড়াতে পারবো না ম্যানেজার বাবু। অমিতেশ বাবু, এখনো সময় আছে কিন্তু। সব থেকে বড় কথা স্যার, আমার মেয়ে পর্ণা, সে সন্তান সম্ভবা। আর 2-1 দিন পরেই নাতি বা নাতনি আসবে। সে কি জানবে? হ্যাঁ, তার দাদু একটা ঘুষখোর, অসৎ মানুষ? না স্যার, না। ওই ছোট্ট মানুষটার চোখে আমি ছোট হতে পারবো না স্যার, কিছুতেই না। ক্ষমা করুন, আপনার ওই রিকোয়েস্টটা আমি রাখতে পারছি না। কাজটা আপনি ঠিক করলেন না অমিতেশ বাবু। আপনি তো ফাঁসলেনই, সাথে আমাকেও ফাঁসালেন। এবার ওই রাঘব বুচার কিন্তু আপনাকে। এই তো চলে এসছি। নমস্কার নমস্কার, আমি মেয়ের মা, কৃষ্ণা দত্ত। আচ্ছা, নমস্কার। মেয়ের বাবা আর মেয়ের দাদার সঙ্গে তো আমাদের আগেই আলাপ হয়ে গেছে। তো আমি মৃত্যুঞ্জয় সরকার, আমার মিসেস নবনীতা সরকার, আমার মেয়ে ইন্দুমতি সরকার, আর এই হলো আমার ছেলে অর্ণব সরকার। এটা একটু ধরুন। আবার এসবের কি দরকার ছিল? আচ্ছা, দিন তো আনতেই হতো, আমার খোকার সম্বন্ধ দেখতে এসেছি বলে কথা। তাও আমরা কোথাও গেলে অর্ডার করে মিষ্টি নিয়ে আসি, এবার একদম সময় পাইনি আসলে, এত বিজি। বড় বউ, এটা তো একটা মেদা মারা ছেলে। চলো চলো, সেটু তুমি আগে চলো।
এই তো পরিচয় করিয়ে দিই, আমার জেঠু আর জেঠি। নমস্কার নমস্কার। মৃত্যুঞ্জয় বাবু, আমার দাদা অখিলেশ দত্ত, ওনার মশলার ব্যবসা আছে। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আর আমার বৌদি ললিতা দত্ত। আপনারা বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। হ্যাঁ চলুন না, আসুন 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 আসুন। চলুন। মেজো নিচে। হ্যাঁ চলুন দাদা, চলুন দাদা, চলুন। ওগো একটু নিয়ে যাও। কি ব্যাপার পর্ণা, তোমার ভাইকে তুমি এখনো লেলিয়ে চলেছো দেখছি। আমি কিন্তু তোমায় বলে দিচ্ছি পর্ণা, আমার মেয়ের জীবনে তুমি আর নাক গলাবে না। কাকিমা, এখন এসব কথা থাক না, যা হওয়ার তা তো মিটে গেছে। বর্ষা চলো, পর্ণা চলো। হ্যাঁ চল। ওই কৃষ্ণা, তোমাদের কি হলো নাকি? পর্ণা তুমি যাবে না। যাবো না মানে কেন মা? কারণ আমি চাইছি না, তাই। বর্ষার বিয়েটা ভালোই ভালো মিটে যাক, তার আগে পর্যন্ত তুমি ওর বিয়ের ব্যাপারে ঢুকে কোনো রকম মাতব্বরি করবে না। বেশ, বৌদি ভাই যদি আমার সঙ্গে না থাকে তাহলে আমি পাত্রপক্ষের সামনে যাবই না, এই বিয়েতেও বসবো না। এবার শুধু তুই নয় বর্ষা, আমিও যাব না। আমিও না। এর আগে পর্ণা যে ব্যাপারটা দেখেনি সেখানে কিন্তু গন্ডগোল হয়েছে মা। পর্ণার কথা না শুনে অনেক বড় বড় ভুল করেছি আমরা, তাই বর্ষার বিয়ের মতো এরকম একটা সিরিয়াস ইস্যু, সেটা পর্ণা না দেখলে কিন্তু হবে না। আগে পর্ণা পাত্রকে দেখবে, পাত্রপক্ষকে দেখবে, তবেই কিন্তু বর্ষা বিয়েতে বসবে। আর যদি সেটা না হয় তাহলে তুমি একা গিয়ে পাত্রপক্ষের সামনে বসো। যাও যাও। বাবু, আসলে আমরা না দাদা এত ভাজাভুজি এত মিষ্টি খাই না বাড়িতে, আমাদের বাড়িতে এসব খাওয়ার চলই নেই। আমার খোকা তার মধ্যে এত হেলথ কনসিয়াস না, ও তো এসব পছন্দই করে না। ওর আসলে সব থেকে বেশি পছন্দ হলো আমার হাতের রান্না। কিরে, তাই তো? নিজের ছেলে বলে বলছি না দিদি, আমার খোকা লাখে একটা। এখন তো অলিতে গলিতে এত ইঞ্জিনিয়ার, কিন্তু খোকার মতন ছেলে গোটা পৃথিবীতে আপনি পাবেন না। এত ব্রাইট স্টুডেন্ট, ছোটবেলা থেকে এইচএস এ র্যাঙ্কও করেছিল। আরে পর্ণা, এই মহিলা কি আর থামবে না? জানি না রে, আমিও কিছু বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ দিদি, সব শুনেছি। দীপালি দি আমাকে বলেছে, সত্যি আপনার ছেলের মতো ছেলে হয় না। হ্যাঁ, আরে এই তো নতুন চাকরি জয়েন করেছে, অলরেডি অফিস থেকে বলছে যে অনসাইট যেতে হবে মেক্সিকো, 2 বছর থাকতেও হবে। কিন্তু আমার ফাইনাল ইয়ার, না না বাবা, ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না, মানে বিয়ের পরে ফাইনালটা ঘরে বসে দেবে। তুমি তো আর বিদেশ যাচ্ছ না, তুমি তো এখানেই থাকবে। এখানে থেকে তুমি ফাইনালটা দেবে, কিন্তু কি বলো তো বর্ষা, ফাইনাল হয়ে যাওয়ার পর আর কিন্তু পড়াশোনা করার দরকার নেই, কেমন? ওমা, ছেলে যদি চলেই যায় তাহলে 2 বছরের ব্যাপার দাদা। আসলে কি বলুন তো, আমি না আমার খোকাকে বিয়ে না দিয়ে বিদেশে পাঠাতে চাইছি না, হয়তো বিদেশে সব রাক্ষসীদের নজর পড়বে আমার ছেলেটার উপর। সেই তো হ্যাঁ, আমিও তাই বলি দিদি, মেয়ে মানুষ, বিয়ের পরে অত লেখাপড়া করে হবেটা কি, ও থাকবে আপনাদের সঙ্গে। আর আমার মেয়েকে নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না, ও ভালোই মানিয়ে নিতে পারবে। এরকম একটা মেয়েই আমি চাইছিলাম দিদি। আমি যা বুঝতে পারছি
এদের বাড়িতে সবকিছু এই মহিলার কথাতেই চলে। আমার খোকা না মুখ ফুটে কখনো কিছু বলবে না, কিছু চাইবেও না। তোমাকে কিন্তু ওর সুবিধে অসুবিধে সমস্ত কিছু বুঝে নিতে হবে। এই তো দেখি আমার মেয়েকে, হলুদের শুভ ছোঁয়ায় তোর সোনার মতন সংসার। তো চল এবার পিড়িতে বেড়াবি। চল বরণটা সেরে নে, এক্ষুনি ওরা তত্ত্ব আর গায়ে হলুদ নিয়ে আসবে। চল বসা। কি ভাবছো মেজদা? হ্যাঁ ভাবছি মেয়েটা আমার কত বড় হয়ে গেল। তোমরা বুড়ো হচ্ছ আর ওরা বড় হবে না। হ্যাঁ সেই তো। চলো চলো ওটা রেখে আসি। হ্যাঁ চল চলো চলো চলো। ও বর্ষা, পবিত্র মনে ঠাকুরকে ডাক, যেন সুখে শান্তিতে সংসার করতে পারিস। হ্যাঁ বড়দা, তোমরা একটু এদিকটা সামলাও, আমি একটা ছোট্ট কাজ সেরে আসছি। মানে নাকি? কি ব্যাপার দাদা? তুমি আজকে বেরোচ্ছ, কোথায় বেরোবে? এসব কি ধাস্তা মারছে মেজা? ঘরে মেয়ের বিয়ে, তুই বাইরে কোন রাজকাজটা করতে যাচ্ছিস শুনে? আরে বাবা শোনোই না, ম্যানেজার বাবু ফোন করেছিল, একটা ট্রানজাকশন আটকে গেছে, ওরা সলভ করতে পারছে না। আমাকে ব্রাঞ্চে একবার যেতেই হবে, অনেক টাকা পয়সার ব্যাপার, আমার সিস্টেমটা ওপেন করতে হবে। নিকুচি করেছে তোর ওপেনিং এর, এদিকে তোর মেয়ের বিয়ের ওপেনিং হচ্ছে আর উনি যাচ্ছেন ওই কাজ নিয়ে। এই কাজটা কেমন লাগে? সত্যি দাদা, আপনার ভাইকে একটু বোঝান তো। ও বাবুর বাবা, তুমি তো ছুটি নিয়েছিলে গো। তাহলে নিয়েছি, কিন্তু না 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 শোনো মেজদা, কোনো কিন্তু না, তুমি ফোন করে বলে দাও পারবে না। এটা তো হয় না, তুই বোঝার চেষ্টা কর না। গুপ্তাদের একটা ট্রানজাকশন খুব ইম্পর্টেন্ট, একটা এমার্জেন্সি ব্যাপার, ওরা আটকে গেছে, পারছে না আমাকে ছাড়া। আমার সিস্টেমটা ওখানে ওপেন করতেই হবে, তাহলে কাজটা হবে না, কাজটাতে পড়ে যাবে ওরা। শয়তান ম্যানেজার, শয়তান ম্যানেজার, ইচ্ছে করে করছে এসব। নাও এবার ঠেলা সামলাও। শোনো, পর্ণার কথা বারবার বারণ করেছে। তুমি কাউকে দোষারোপ করো না তো, বিপদ কি এমনি এমনি আসে নাকি? হ্যাঁ তোমরা চিন্তা করো না, আমি 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 যাবো আর আসবো, একটু সামলে নাও তোমরা, প্লিজ একটু সামলে নাও। আমি আসছি, যাবো আর আসবো, যাবো আর আসবো। শোনো আমার কথা, তুমি শোনো। দেখলাম এই যাবো, একে চাকরি বলে না, আসলে চাকর। চাকর বুঝতে পেরেছো তো? এই জন্য অখিলেশ দত্ত চাকরি করেনি, ব্যবসা করেছে। আমার নিজের মর্জির মালিক হচ্ছে আমি নিজে, বুঝতে পেরেছো তো? দেখো, আরে ওই বর্ষার শ্বশুর বাড়ি থেকে কি ভালো তথ্য দিয়েছে গো, কি সুন্দর করে সাজিয়েছে। তাই নাকি? আমাদের অনেক কপাল ভালো নীলাঞ্জনা, এই বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে। সবাই তো খুব চোখ টেরিয়েছিল। চলে গিয়ে দেখি তত্ত্ব। বাবা আপনার পাঞ্জাবিটা আমি। এ কি বাবা, কোথায় গেলেন?
তোমার বাবা একটু বেরিয়েছেন। বেরিয়েছেন? এই সময় বাবা কোথায় বেরোলেন? ব্যাংকে। ব্যাংকে? কিন্তু বাবা যে ছুটি নিয়েছিলেন, তাহলে? সেটা তোমার শ্বশুরমশাইকে কি জিজ্ঞাসা করো না ব্যাংকে যাও? আমি বারবার করে বারণ করেছিলাম ওই ম্যানেজার বাবুকে চটিও না, চটিও না। না, আমার তো কোনো কথা শোনেনি। তুমি কানে কি ফুসমন্তর একটা দিয়েছিলে, ব্যাস। এখন ঠেলা সামলাও। মেয়ের বিয়ের দিন তিনি ব্যাংকে গেছেন কাজ করতে। চলো চলে এসো নিরঞ্জনা। আজকে মেয়ের বিয়ে, তারপরও বাবাকে ডেকে পাঠালেন? না, এটা তো কোনো সাধারণ কাজ বলে মনে হচ্ছে না। না হলে তো ওরা এইভাবে বাবাকে ডেকে পাঠাতেন না। এই ব্যাংকে যাবতীয় লোন অ্যাপ্রুভ হয় আর কি, মানে সবটাই তো আপনার হাত থেকেই প্রসেসিং হয়, তাই না? হ্যাঁ, আমার হাত দিতে হয়। ওই লোন স্যাংশনের ব্যাপারটা নয় তো? না না, ব্যাপারটা একদম নর্মাল লাগছে না। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তুই বিয়েটা বর্ষা, আমি তোকে অনেক মিথ্যে কথা বলেছি। এই যে তুই আমার শুধুই বন্ধু, আমি তোকে ভালোবাসি না, এই বিয়ের কথাটা জাস্ট কিছুই না, সব মিথ্যে বর্ষা। এই সব কটা কথা মিথ্যে। আসল কথা হলো আমি তোকে খুব ভালোবাসি বর্ষা। তোকে খুব ভালোবাসি বর্ষা। আমি এতটা ভালো আগে কাউকে বাসিনি। এবং আমি বর্ষা তোকে আমি অন্য কারো হতে দেখতে পারবো না। আমি সময় তো হয়ে গেছে, মা কনেকে নিয়ে আসুন। হ্যাঁ ঠাকুর মশাই এক্ষুনি আসছেন, এক্ষুনি আসছি। দেখি দেখি, সরো সরো। মা চলুন, আমিও যাচ্ছি আপনার সাথে। চলো। এই বর্ষা, কাঁদিস না, কাঁদিস না বর্ষা। কাঁদলে আমার খুব কষ্ট হয় রে, আমি পারি না এরকম ভাবে তোকে দেখতে। তুই বলেছিলিস না যে আমরা একসাথে পালিয়ে যাব? চল, আমি রাজি, আমি রাজি বর্ষা। চল আমরা শালাই নয়, ওই অমিতাভ দত্তর মেয়ের বিয়েতে আমি ব্যান্ড বাজিয়ে ছাড়বো। ওর বৌমা পর্ণা খুব দেমাক, ওকেও কিন্তু আমি ছাড়বো। এত বড় সাহস আমাকে পুলিশে দেয়। আপনার কিন্তু কিছুটা করতে হবে শুভমবাবু, একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা তো একটা করতেই হবে। তবে কি জানেন, ওই অমিতেশ দত্ত ভক্ত না, ওরা হচ্ছে পাতি লোক। আসল হলো আলোকপূর্ণা দত্ত। ওর সঙ্গে আমার পুরনো শত্রুতা রয়েছে। ওকে আমি এবার এমন একটা শিক্ষা দেব, সারা জীবন ও মনে রাখবে। তাই তো এবার আমি একা আসিনি, সঙ্গে করে স্যারকেও নিস। হ্যাঁ, আমি শুনেছি পুরো ব্যাপারটা, দেখছি কি করা যায়। শুনুন রাঘব বাবু, ওই অমিতেশ বাবুকে ব্যাংকে ডেকে এনে আপনারা বন্দুক ফন্দুক ধরে কি সমস্ত করেছেন না, সেগুলো খুবই কাঁচা কাজ করেছেন। কেস এমন খাওয়াতে হবে যাতে ফাটবেও না, ফুটবেও না, শুধু ব্লাডারের মতো ফুলে যাবে।
বুঝেছে? নিন চাটা খান। আর দত্ত বাড়ির শুভ দিনকে কিভাবে অশুভ করা যায় সেটা আমাকে ভাবতে দিন। হ্যাঁ সুনিতা ম্যাডাম বলুন। ম্যাডাম আমার মনে হচ্ছে একটা বড়সড় রকমের গন্ডগোল হতে চলেছে। গন্ডগোল? কিসের গন্ডগোল? কোথায়? থানায় রাঘব গুছাইতের সঙ্গে সুকুমার হালদার দেখা করতে এসেছে। হ্যালো হ্যালো, কি বলছেন ম্যাডাম? শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। বলছি দুজনে মিলে আপনাদের এগেইনস্টে কোনো কনস্পিরেসি করার প্ল্যান করছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি না। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আরেকবার বলুন। আমি বলছি থানায় রাঘব গুছাইতের সঙ্গে সুকুমার হালদার আপনার এগেইনস্টে। কিচ্ছু শুনতে পাচ্ছি না ম্যাডাম। কিছু কনস্পিরেসি করার প্ল্যান করছেন। হ্যালো হ্যালো, বাবা ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। নিজের চাকরিটা বাঁচাতে চাইলে দত্তবাড়ির খবরই হওয়াটা বন্ধ করো, নিজের কাজটা মন দিয়ে করো। সেটাই তো করছি স্যার। আমি নিজের চোখে রাঘব গুছাইতকে অভিতেশ দত্তর মাথায় বন্দুক ধরতে দেখেছি, আর তারপরেই ওকে থানায় তুলে নিয়ে এসেছি। রাঘব গুছাইত একটা ক্রিমিনাল স্যার। এইভাবে ওর দিনের পর দিন লোন স্যাংশন হয়েছে। ওকে এরকম জামাই খাতির করার কোনো। শাট আপ, জাস্ট শাট আপ। আমি তোমার বস, তুমি নও। তোমাকে যেটা বলেছি সেই অর্ডারটা ফলো করো, দ্যাটস ইট। স্যার আমার ফোনটা। এটা আপাতত আমার কাছে থাক। আমার মা ফোন। উনি ফোন করলে তোমায় দিয়ে যাবো, ওকে? সুনীদের উপর একটু নজর রাখো। সুইচ অফ হয়ে গেল, এক্ষুনি তো ফোন করলেন। তোর জন্য দিদি। আমার জন্য মানে? আমি ভেবেছিলাম আমি যদি বর্ষাকে বিয়ে করতে চাই তাহলে তোর শাশুড়ি তোকে কথা শোনাবে, বাড়িতে অশান্তি হবে। ডাক্তার এই সময় তোকে কোনো স্ট্রেস নিতে বারণ করেছে। আমি কি করতাম বল? ছোটবেলা থেকে তুই আমার গায়ে একটা আঁচও আসতে দিস, সব সময় আমাকে আগলে রেখেছিস। আর যখন ডাক্তার বারবার করে বলে গেছে কোনো স্ট্রেস নেওয়া চলবে না, আমি তোর ভাই হয়ে যদি এটা না করতাম তাহলে কি হতো বল দিদি? সেই জন্যই আমি সবাইকে মিথ্যে বলেছি দিদি। আমি বর্ষাকে খুব ভালোবাসি দিদি। তুই কি পাগল পিকলু? তুই শুধুমাত্র আমার জন্য কিছু বললি না? পিকলু তুইও তো সারাক্ষণ আমাকে আগলে রেখেছিস। যখনই আমার জ্বর হয়েছে ছোট থেকে, তুই রাত জেগে আমার মাথার উপরে বসে থেকেছিস। তুই ছোট থেকে একই রকম রয়ে গেলি ভাই, চাপা স্বভাবের রয়ে গেলি। এখনো ছেলে মানুষই করলি। তুই যদি একবার আমাকে বলতিস তাহলে আমি আর তোর শ্রীচন্দা মিলে ঠিক মাকে বোঝাতাম। কিন্তু বড্ড দেরি করে ফেললি ভাই, বড্ড দেরি করে ফেললি। এই দিদি, ছোটবেলা থেকে তুই আমার সব ভুল শুধরে দিয়েছিস রে। তুই আমার মুশকিল আসান দিদি। শেষবারের মতো একটা শুধরে দে, বিয়েটা আটকে দে দিদি। এই বিয়েটা আটকে দে প্লিজ। প্রমিস করছি আমি কোনোদিন কিচ্ছু চাইবো না তোর কাছে। আটকাবো পিকলু, এই বিয়েটা আমাকে আটকা। साचा बोले ना झूठा माहिया रे हो मेरे साईया रे झूठी माया का झूठा है जिया रे हो अब किस दिशा বর্ষা, ভালো থাকিস মা। শোন, রোজ ফোন করবি, হ্যাঁ? ও মেজো,
আশীর্বাদটা করে নে। যাও কৃষ্ণা, মেয়েটাকে দুহাত ভরে আশীর্বাদ করো। ও যেমন আদরে এই বাড়িতে ছিল, শ্বশুর বাড়িতে গিয়েও যেন সেই রকম আদরেই থাকে। যাও আশীর্বাদ করো, যাও। এই ছোট, এত শক্ত মেয়েটা, সাপ জ্বরে ওর চোখ দিয়ে জল বেরোয় না, ও কেঁদেই চলেছে। থামা না প্লিজ, ওকে থামা। মেজদা তুমি একটু শান্ত হও। হ্যাঁ দেখো, বর্ষা চিরদিনের জন্য আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওর পড়াশোনা, ওর বড় হয়ে ওঠা, সবকিছু ছেড়ে চলে যাচ্ছে। তোমার মতো তো ওরও তো বুকটা ফেটে যাচ্ছে না, কষ্ট বলো। হ্যাঁ আমি তোমাদের কি করে বলি, আমার ভিতরটা যে চৌচির হয়ে যাচ্ছে। আমি যে শুধু এই বাড়িকে ছেড়ে যাচ্ছি না, আমি তো আমার ভালোবাসাকেও জলে ভাসিয়ে দিলাম। নিয়ে চলো না। মা ফোনে রয়েছে, দেখ কি বলছে। দে ফোনটা দে। হ্যাঁ মা, হ্যাঁ বল। কি অবস্থা? মা, এখানে একটা খুব বড় ঘটনা ঘটে গেছে। মেয়ের বাবাকে টাকা চুরির কেসে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। পুলিশ? খোকা, তুই ওই মেয়েকে ওখানে রেখে বাড়ি চলে আস। ওই মেয়েকে নিয়ে আসতে হবে না। আমি দীপালিকে বলবো যে কোন ফ্যামিলির মেয়েকে আমাদের পরিবারের গলায় ঝুলিয়ে দিচ্ছিল। হ্যাঁ, আর তোর মাসিরও কোনো সেন্স টেন্স নেই। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তারপরে ওখানে তোদেরকে নিয়ে বসে রয়েছে। খোকা, এই মুহূর্তে তোর মাসি আর বোনকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে বাড়ি চলে আস। দিদি এবার কি হবে? কিছু তো কর দিদি। মনা, কিছু একটা করো তুমি। কি করবো সৃজন, কিছুই তো বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। কি করি বলো তো? কাউকে একটা ফোন করি। কাকে ফোন করে হেল্প চাইবো? সুনিতা ম্যাডামকে একটা ফোন করি, দাঁড়াও তো। পর্ণা, কি হলো? এখনো তো সুইচ অফ বলছে ফোনটা। এবার কি হবে? ওদিকে তো অর্ণবরাও আটকে পড়লো। ওদের সামনে এই ঘটনাটা একদম ঠিক হলো না রে। না না, দাঁড়াও, আমি আগে ওদের রওনা করে দিই, নাহলে বেআই বাড়িতে বদনামের শেষ থাকবে না। দিদি, এবার আপনারা বর্ষাকে নিয়ে রওনা দিন, এখানে অনেক দেরি হয়ে যাবে। বুঝতেই তো পাচ্ছেন এখানে যা অবস্থা। আমি না, বর্ষা আমাদের সাথে যাবে না। বর্ষা যাবে না মানে? মানেটা খুবই সহজ।